নৌমি ঘরে এসে দরজা বন্ধ করে তার পাশেই বসে পড়ে। কান্না পাচ্ছে প্রচুর। ওই মানুষটার জন্য আর কত সহ্য করতে হবে ওকে? কি ছিল ওর অপরাধ? মেয়ে হয়ে জন্মানো, বোধহয় তাই। না হলে ওর পরিবার কেন বিয়ের জন্য এত উতালা হয়েছিল? তবে এইটুকুই শাস্তি, যা কিছু তো বলতে পারছে তুর্যকে। এটা বা কম কিসের? নিজেকে মোটেই নরম বানানো যাবে না, নরম মানুষের দুঃখ কমে যায়। তাই কঠোর হতে হবে ওকে। সংসার করলেও ওই বেটা তুর্যকে 5 বছরে নৌমি যে কষ্ট পেয়েছে তার জন্য মাসুল গুনতে হবে। আমি নৌরিন নৌমি। ক্যাপ্টেন মহাশয় আপনাকে তো নাকে দড়ি দিয়ে ঘুরাবে। আমি অকারণে আমি কষ্ট পেয়েছি আপনার জন্য। এত সহজে তো ছাড়ছি না। নিজের সাথে বোঝাপড়া করে উঠে পড়ে পড়ে বসা থেকে চোখ মুখে পানি দিয়ে পড়ার টেবিলে বসে। এই সব ঝামেলা চক্করে পড়াশোনা হচ্ছে না ঠিকঠাক, অথচ কয়দিন পরে ওর সেমিস্টার। যেই না পড়ার মনোযোগ দিবে এর মধ্যেই ফোন বাবাজি নেমে কুদে ওঠে। বিরক্ত হয়ে হঠাৎ ফোন বেজে ওঠে। তবে আয়ু নামটা দেখেই বিরক্তি উঠে যায়। মুচকি হেসে ফোন রিসিভ করে। হ্যালো নৌমি, কি খবর তোর? তু মানে দুলাভাই এসেছে, কথা হয়েছে দুজনের। তোমায় দেখে তার কি রিয়াকশন হয়েছে? বলো বলো বলো। আমি এসব চিন্তায় ঠিক মতো খেতে পর্যন্ত পারিনি। কি হয়েছে? আয়রা এত এত প্রশ্ন। নৌমি না হেসে পারছে না। একটু আগে কষ্ট ভুলে হেসে বলল, আস্তে আস্তে আয়ু। এত প্রশ্ন একসাথে করলে কোনটা রেখে কোনটায় উত্তর দেই বলো? না বাবা, আমার এত ধৈর্য নেই। তুমি চটপট খুলে বলো তো, কি হয়েছে ওইখানে? নৌমি সব খুলে বলে আয়রাকে। ওইদিকে আয়রা নৌমির কথাগুলো শুনে তো বেজায় খুশি। কিছু মানুষ থাকে না যার জন্য খুশিতে আনন্দ খুঁজে পায়, আয়রাও তার একজন। নৌমি এমন কঠোরতায় বেশি খুশি হয়েছে ও। ভাইয়ের ভাই, তুমি তো ফাটিয়ে দিয়েছো নৌমি, সত্যি বলছি। এখন যদি আমার কাছে তুমি থাকতে, না দুগাল লাল করে ফেলতাম তোমার চুম্মা দিয়ে। ঠিকই আছে, বউ রেখে চলে যাওয়া একটুও ছাড় দেবে না। আমায় চুমা দিতে হবে না তোমায়, তোমার প্রিয়জনকে দিও, তিনি মহা খুশি হবে। এ যাত্রা একটু লজ্জা পেল আয়রা। কল্পনা করলো তার ভালোবাসার মানুষটিকে সে নিজে থেকে চুমু দিচ্ছে। আয়রা কি লজ্জা! ইস, কল্পনার মতো যদি পারত। তবে সে কপাল তো আর ওর নেই। কি হলো আয়ু, কল্পনাতেই চুমু দিয়ে নাকি? কথা বলছো না কেন? নৌমি হচ্ছে ইচ্ছে করেই লজ্জায় ফেলেছে আয়রাকে। ভালোই লাগছে ওর। বধূ তুমিও না? আমার কথা বাদ দাও তো, তোমার কথা বলো। সব কিছুই ঠিক করে নিবে ভেবেছো কিছু? ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে নৌমি। ঘুরে ফিরে সেই তুর্যকে গিয়েই কথা আটকায়। তারও হোক কিংবা অন্যদের, সে ফিরেছে বলেই কি সব কিছু ঠিক হবে? হয়তো নামে মাত্র সংসার থেকে মুক্তি পেতে ফিরেছে। মুক্তি শব্দটা উচ্চারণ করতেই কষ্ট হচ্ছে কেন ওর? তুর্য তো চাইলে ওর ডিভোর্স দিতে পারে। জোর করে রাজি করা হয়েছিল বিয়েতে তুর্যকে, চাইলে ও আটকানো যাবে না তাকে, তাই না? আহা, নৌমি আগে থেকে এসব ভাবছে কেন বলতো? দুলাভাই হয়তো সবকিছু ঠিক করতেই ফিরেছে। ভালো কিছু ভাবো তো। পারছি না ভাবতে আমি, বিশ্বাস করো পারছি না। আমি কাউকে নি জোর অবস্থায় বুঝতে পারছি না আয়ু। যাই হোক, এসব কথা ছাড় তো। ভালো লাগছে না তুর্য নিয়ে ভাবতে, কথা বলতে। তোমার খবর বলো তো এবার, কেমন চলেছে প্রেমময় জীবন? আয়রা নৌমির কথায় এড়ানো বুঝলো, তবে ঘটন ঘটল না। মেয়েটার মনে তো এমনিতেই কষ্ট শেষ নেই। লোক বলে সুন্দর মানুষের ভাগ্যও সুন্দর হয়। তবে আয়রা বুঝলো অসুন্দর অসুন্দর কিছুই না, মানুষের ভাগ্যটাই হলো আসল। নানান ধরনের কথা বলে হাসতে লাগলো নৌমিকে। ওর একটা গুণ আছে, মানুষ হাসানোর। এ গুণ সব থেকে থাকে না। আয়রা আছে। আয়রার সাথে কথা শেষ। প্রায় 8:30 বেজে গেল। নৌমির নিচে নামতে ইচ্ছে হলো না। এখন যদি তুর্যর মুখোমুখি হতে হয়, অবশ্য ওকে কথা শোনানো মাত্রই বলতে, ওই রিমা খাতুন, সেই তো অতিথি কয়দিনের। এছাড়া সকলে কম বেশি ভালোবাসে ওকে। সব চিন্তা বাদ দিয়ে পড়াশোনা মনোযোগ দেওয়ার চেষ্টা করলো ও। অনেক প্যাক করেছে পড়াশোনা। রাতে খাবার খাওয়ার ডাক আসলো, এসে গেল না নিচে। খিদে নেই বলে
চালিয়ে দিয়েছে। পড়া শেষ করতে প্রায় 12টা বেজে গেল। খিদে পেয়েছে এখন, পেট ক্ষুধায় চুরচুর করেছে। সে কখন খেয়েছে, কিছু খাওয়ার উদ্দেশ্য ঘর ছাড়ল। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে আছে, অবশ্য সবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। সিঁড়ির কাছে আসতেই চোখে গেল তুর্যর ঘরে বন্ধ দরজার দিকে। 2 মিনিট তাকিয়ে নিচে নেমে গেল। বাকি সব পরে হবে, আগে পেট ঠান্ডা করার ফরজ। ফ্রিজ খুলতেই ঢাকা খাবার দিকে চোখ গেল অজান্তেই। হেসে ফেলে ও। মিসেস তুলি দায়িত্বশীল বুঝি মেলা মেলা ভাব। তিনি জানতেন খিদে পেলে নমি খাবার খুঁজবে, তাই আগে থেকে সাজিয়ে রেখেছে ও খাবার। তাড়াতাড়ি ওভেনে দিল গরম করতে। রান্নাঘরে কি করছো তুমি? নিস্তব্ধ পরিবেশে তুর্য গম্ভীর স্তর নমির অন্তর কাঁপিয়ে দিয়ে ওঠে ওর পুরো শরীর। পিছনে ফিরে দেখে দরজায় হেলান দিয়ে তুর্য দাঁড়িয়ে আছে, বুকে হাত বেঁধে। ওর দিকে চেয়ে ঘুম ধরে নিও। বেশিরভাগ সময়ই রাতে জেগে থাকতে হয়, পেশাটাই যে এমন। তাই বাগানের হাঁটাচলা করছিল। যখন ঘরে যাওয়ার উদ্দেশ্য আসলো, তখন দেখে এক বেনওয়ালি ফ্রিজ খুলছে। ওটা যে নমি তা বুঝতে দাঁড়িয়ে যায়। সন্ধ্যায় এক রূপ দেখলো, আর এখন অন্য রূপ। মেয়েটাকে যেন সব রূপেই মানিয়ে যায়। একটু মজা নেওয়া যাক, এক কথা ভেবে হুট করে ডেকে বসে। তবে এমন ভূতের মতো উনায় হয়ে নমির ভয় পাওয়াতে মেজাজ চলে গেল নমির। দাঁত কিরমির বলে, রান্নাঘরে নাচতে এসেছে? তবে আমি যে দেখলাম ফ্রিজ খুলে খাবার চুরি করেছো। চুরি মানে নমি চোর? এত বড় অপবাদ! রাগে নাকি ডগা লাল হয়ে এলো। ওদিকে নমি রাগ উপভোগ করছে তুর্য। রাগে যেমন মেয়েদের সুন্দর লাগে, তা আজ বুঝলো নমিকে দেখে। বেশ ভালোই তো লাগছে ওকে রাগিয়ে। নমি আঙুল উঠিয়ে বলে, আমি আমি রাগে বলতে পারল না পুরো কথাও। তুর্য তা বুঝে হেয়ালি বলে, তুমি তুমি বাহ, এক সন্ধ্যাতেই আপনি থেকে তুমিতে নেমেছ ডাক। রাগে বেশ, এসব কিছু খেয়াল এলো না তোমার? নমি এবার কিছুটা ধতস্থ হয়ে বলে, আমি চুরি করতে যাব কেন? এতটাই খারাপ দিন আসেনি আমার যে খাবার চুরি করতে হবে। আপনার বাড়ির খাবার খেয়েছি বলে চোর বানাবেন, লোক জড়ো করবেন, এতে মজাও দেখি বোঝানো এই মেয়ে। তুর্য সোজা হয়ে দাঁড়ায়, 2 হাত পকেটে পুরো হেসে বলে, যদি করি আপনার দ্বারা অসম্ভব নয়। জোর করে বিয়ে দিয়েছে বলে যে পুরুষ 5 বছর বাড়ি ছেড়ে থাকতে পারে, তার পক্ষে সামান্য খাবার খাওয়ার জন্য লোক জড়ো করা অসম্ভব নয়। আচ্ছা বেশ, খাবো না। আমার খাবার বলেই খাবার তুলে রাখতে নেই ফ্রিজে। তুর্য নমির কথায় খোঁটা বুঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সবে তো শুরু, না জানি এই মেয়ে ওকে দিনে কয়বার বিয়ে নিয়ে খোঁচা দেয়। নমি ওকে পাশ কাটিয়ে চলে যাবে, তা দেখে তুর্য তড়িঘড়ি করে বলে, পালাচ্ছ? কেন পালাবো? হয়তো আমার ভয়ে। কে আপনি যে আপনাকে ভয় পেতে হবে? পাও না বলছো? জানো তো আমি কোন পেশায় আছি? তো নমি ভ্রু কুঁচকে সমানাসমী হয় তুর্যের। ও আসলে জানতে চায় কে তুর্যের ভয় পাবে। ভয় পাওয়ার মতো কিছু ঘটেছে? যদি আমি তোমায় বেয়াদবি অপবাদে জেলে পুরে দেই? তবে নমি হাসলো তুর্যকে কথায়। মাথা উঁচু করে চোখে রাখে তুর্যর চোখে। নমি মোটেও ছাড়ার পাত্র নয়। আমি যদি আপনার অফিসে গিয়ে কমপ্লেন করি যে আপনি আমার নির্যাতন করেন, তবে কেমন হয়? তুর্য কেসে ওঠে। নমি একদম সঠিক জায়গায় হাত দিয়েছে। তুর্য নিজেকে সামলিয়ে বলে, এতদিন করো নাই আর এখন করবে তা নিশ্চয় কি? এতদিন তো জানতামই না আমার হাজবেন্ড কে। আজ জেনেছি, তাই এখন করতে পারি। আমায় ভয় দেখাচ্ছ? কিছুটা ঝুঁকে বলে নমি। তুর্যকে নিজের এত কাছে দেখে মাথা সরিয়ে নেয়। পিছন দিকে ভ্রু কুঁচকে বলেও, আমি যে আপনাকে ভয় পাই না তার প্রমাণ দিচ্ছি। পাবে, ভয়ও পাবে, ভালোবাসবে। শেষ কথাটা এতটাই আস্তে বলল যে মুখ নড়ছে কিনা তাও ভালো করে বোঝা যায়নি। নমির ইচ্ছে হলে না আর তুর্যর সাথে তর্কে জড়াতে। এমনিতেই অনেক বলে ফেলেছে, তাই ঘুরে রান্নাঘর থেকে বের হতে নেয়। তখন তুর্য আবারও ডাকে, যদি তুমি খাবার না খাও তাহলে বুঝবো আমার ভয় খাচ্ছ না।
ধরে নিব তুমি আমায় ভয় পাও। নমি কটমটিয়ে চায় তুর্যর দিকে। কোনো কথা ছাড়া খাবার নিয়ে ড্রয়িং টেবিলে বসে। এমনিতেও খিদে পেয়েছে, তাছাড়া ও প্রমাণ করতে চায় তুর্য কেন এমন। সকালেও তুর্য নমির বুড়ো আঙুল দেখাতে পারবে। নমি মনে কথাটা যেন ধরে ফেলায় তুর্য। চেয়ে দেখতে থাকে নমির খাওয়া। এক মনে চেয়ে চলেছে কোনো দিকে তার নজর নেই। সামনে ছোট ছোট বাঁধনহারা চুলগুলো গায়ে আঁচড় পরে বেজায় বিরক্ত কাছে নমি। তুর্য ওর দিকে চেয়ে রেখে ঠোঁট চেপে হেসে বলে, মেয়েটা নিজেকে চালাক প্রমাণ করতে যেতে বলদ হয়ে বের হলো। সকাল সকাল নমি রান্নাঘরে এলো মিসেস তুলিকে রান্নার সাহায্য করতে। শম্পা নেই বিধায় মিসেস তুলিকে এত বড় বাড়ির সব কাজ করতে হয়। এখন যদি নমিও ঘরে চুপচাপ বসে থাকে তাহলে কি তা ভালো দেখায়। রান্নাঘরে এসে দেখে তুলি সকালে নাস্তা বানানোর কাজ শুরু করে দিয়েছে। আম্মু বলুন আমায় কি করতে হবে। গতকাল থেকে একা একা কাজ করছেন নমি ডাকে তুলি পাশ ফিরে। ওড়না দিয়ে পুরো মাথা ঢাকা নমির মুখে কোনো প্রকার প্রসাধনীয় ছায়া নেই। নমিকে দেখে তিনি এক গলা হেসে বলে, আমি তো একাই হব, একাই করে। হ্যাঁ হ্যাঁ, আপনি একাই সব করতে পারবেন তা আমি জানি, তবে কেন করবেন? ঘরে বউ থাকতে আপনাকে কেন সব কাজ করতে হবে? নমি এমন কথায় শব্দ করে হেসে ফেলে তুলি। মেয়েটা তো এমনই এমনই এত ভালোবাসে না, গুণ আছে বলেই তো পরের মেয়েকে এত ভালোবাসা দিচ্ছে, কাছে টেনেছে। আচ্ছা বাবা, কাজ করো, রুটি করিও তুর্যের জন্য আর বাকিদের জন্য পরেটা। নমি কাজে লেগে পড়ে। কথা মতো ময়দা মাখে রুটি 15টার জন্য। দুই বউ শাড়ি মিলে হেসে কথা বলে কাজ করছে। তুর্য জল দিয়ে গিয়েছে যেহেতু সেনাপ্রধান, তাই রেগুলার শরীরচর্চা অবশ্যই করণীয়। মানুষ অভ্যাসের দাস বলেই একটা কথা আছে না? তাই তো বাড়ি ফিরে আরামে সুখনিদ্রায় নাম মজে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছে হাঁটতে। তবে জগিং করে ফিরে দেখে তার মা আর নমি মিলে কাজ করে এবং হাসছে একে অপরের কথায়। খানিকক্ষণের জন্য থমকে গেল, পা দুটো অজান্তেই থেমে গেছে। কি সুন্দর লাগছে ওদের দুজনকে। হয়তো প্রতিটা পুরুষের ইচ্ছে এটাই যে মা স্ত্রী এভাবেই মিলেমিশে থাকবে। নমি রুটি বেলছে, যা দারুণ। মাথায় কাপড় যে পড়ে গেছে তাও উঠানো হয়নি। ঘামে শরীর চুপচুপে হয়ে আছে। তুর্য বেশ খানিকটা সময় দাঁড়িয়ে চলে যায় নিজের রুমে। জগিং স্যুট খুলে টি শার্ট ট্রাউজার পরে নেয়। এর মধ্যে ফোন আসে স্ক্রিনে। মেজর স্যার নামটা ভেসে ওঠে। এই মানুষ তুর্যকে ভীষণ ভালোবাসে, এতটাই ভালোবাসে যে নিজের মায়ের সাথেও বিয়ে দেবে বলে ঠিক করে। এক কথায় মনে হতেই হেসে ফেলে ও। কল রিসিভ করেই সালাম দিতেই মেজর জালাল উদ্দিন ভূঁইয়া অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে, ওয়ালাইকুম আসসালাম। ছুটি পেয়েছেন বলে দায়িত্ব ভুলে গেছেন ক্যাপ্টেন তামজিদ। তুর্য মেজরের কথায় তুর্য রুজু কুঁচকে ফেলে। দায়িত্ব? হ্যাঁ। বাসায় এসে একবারও ওদিকে খোঁজ নেওয়া হয়নি, ফোন দেওয়া হয়নি মেজরকে? তাই তো মেজর সাহেব রেগে গেছে। এবার বুঝে আসে এক কথায় তুর্য। এ পর্যায়ে ঠোঁট কামড়ে হেসে ফেলে ও। এক হাতে কাপ চুমুকে বলে, আমি সত্যি দুঃখিত স্যার, অনেক বছর পর বাসায় আসায় ওদিকে খবর নেওয়া হয়ে ওঠেনি। পরিবারের মান ভাঙতে ভাঙতেই আমি শেষ। ফোনের ওপাশ থেকে উচ্চ স্বরে হাসা শব্দ এলো। তুর্য তা শুনে নিজেও অল্প হাসলো। মেজর সাহেব হাসি থামিয়ে বলে, ইয়াং ম্যান, তা তো একটু কষ্ট করতেই হবে। তোমার যে অপরাধ তো সে তুলনায় তুমি অল্পতেই ক্ষমা পেয়েছ, বুঝলে? বিপরীতে তুর্য নীরব থাকে। মেজর সাহেব ফের বলে, যা রাগ ভাঙানোর মুখ্য তা রাগ কি ভাঙাতে পেরেছ না স্যার? ম্যাডামের রাগে যে পারদ আশেপাশে গেলেই ঝলসে যাচ্ছি। কথায় কথায় বিয়ে করার পরে চলে যাওয়া খোঁচা দেয়। কিছু বলার সুযোগই পাচ্ছি না। লেগে থাকো। মেয়েরা খুব নরম স্বভাবের হয়। যাকে আঁকড়ে ধরে তার থেকেও কষ্ট পেয়ে তার এত সহজে ভুলে যায় না তামজিৎ। তুমি যা করছো তোমার মিসেসের সঙ্গে, তার রাগ অভিমান এত সহজেই ভাঙো নয়। জি স্যার, চেষ্টা করছি। দেখি ম্যাডাম কবে ক্ষমা করবে আমায়। চেষ্টা নয়, তোমাকে পারতেই হবে। মনে রেখো, ছুটির এই কয়দিন কিন্তু
মাইনাস হয়ে গেছে। যা করার এই কয়দিনের মাঝেই তোমায় করতে হবে। যুদ্ধর ময়দানে যেমন মনোবল রাখো, তাকে মনোবলের জন্যও ঠিক তোমার মনোবল রাখবে। ঠিক আছে জি স্যার। আচ্ছা, একটা ফাইনাল মেইল করছি, একটু চেক করে দেখো সব ঠিকঠাক আছে কিনা। ওখানে তো সাজ্জাদ আছে, ওকেই তো আমি দায়িত্ব দিয়ে এসেছি, ওই দেখিনি। আহাই, তামজিৎ সাজ্জাদ আর তুমি এক হলে নাকি? তোমার উপর যতটা বিশ্বাস আমি করি ততটা বিশ্বাস হয়তো আমার ভাইয়ের উপরেও নেই। তুর্যের বুকটা ফুলে উঠে এমন প্রশংসায় বিশ্বাসে। জালালউদ্দিন ভূঁইয়া নামক মানুষটা ওর জীবনে অবদান অনস্বীকার্য। ফোনের আরও কিছু কথা বলেই মেইল চেক করলো। কোয়ার্টার থেকে আনার ফাইল বের করতে গেল আলমারি থেকে। বের করতে গিয়ে একটা ছবি উড়ে পড়লো নিচে। ফাইলটা টেবিলের উপরে রেখে হাঁটু গেড়ে নিচে বসে ছবিটা হাতে নিল। একটা 15-16 বছরের মেয়ের ছবি। কেমন জানি চেনা চেনা ঠেকলো। একটু ভাবতেই মনে পড়ে গেল এটা তো নৌমি। নৌমির ছবি ওর আলমারিতে কেন, তাও এত বছর আগে? বাচ্চা নৌমি। মনে পড়ে গেল কয়েক বছরের আগের কথা, যখন গরমের ছুটিতে বাড়িতে এসেছিল। তখন হাফসা খাতুনও তুলি ওর বিয়ের কথা তোলে। তুর্য অবাক হয়ে গিয়েছিল তখন। এত তাড়াতাড়ি কিসের বিয়ে? ওর ক্যারিয়ার সবে শুরু। তাছাড়া সেনাবাহিনীতে বিয়ে করার একটা নিয়ম থাকে। ওর পরিবারে তো জানে, তবুও কেন? তবে সকল যুক্তি বৃথায়। যা মা দাদির কাছে নানাভাবে ওকে ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করে, মার দিব্যি পর্যন্ত দেয়। শেষ ভরসা হিসেবে বাবার কাছে এ বিষয়ে সব খুলে বলে। আশা ছিল বাবা হয়তো তুর্যের পাশে থাকবে, বুঝবে তুর্যর অবস্থা। কেননা ওর বাবা আসিফুল রহমানের একজন পুলিশ, তিনি জানে সেনাবাহিনীতে থাকার নিয়ম সম্পর্কে। তবে আশাহত হয় তুর্যকে। তিনি ওর মা দাদির পক্ষ হতে বিয়ের জন্য পেশা দিতে থাকে। মেয়ের ছবি নিয়ে আসে তুলি, কিন্তু তার ছুঁয়েও দেখেনি। তুর্য অবহেলিত করে নিয়ে আলমারিতে এক কোণে। তুর্য ছেলেবেলা থেকে ইচ্ছে ছিল একজন সেনা সদস্য হবে, দেশের জন্য কাজ করবে, বাবার মতো আদর্শে নিজেকে গড়ে তুলবে। সেই জন্য মোতাবেক নিজেকে ছেলেবেলা থেকেই গড়ে তুলেছে। সেনাবাহিনী অফিসারদের যেখানে বিয়ে 18 বছরের আগে করা অনুমতি নেই, সেখানে তুর্যর বয়স 22। সবে লেফটেন্যান্ট পদে মনোনীত হয়েছে। ওই সময় বিয়ে করলে চাকরি শেষ হওয়ারও আকাঙ্ক্ষা ছিল। তবে পরিবারের জেদের কাছে পরাস্ত হতে হয় তুর্যকে। জোর করে বিয়ে পড়িয়ে দেওয়া হয়। রাগে দুঃখে বিবাহিত বইয়ের মুখ পর্যন্ত না দেখিয়ে বাড়ি ছাড়ে। ও তখন বারবার মনে হচ্ছিল ওর পরিবারের কাছে বিয়েটা মেন তুর্য থেকে। বিয়ের কাছে বউ এনে দিয়েছে, এখন তুর্য থাকুক বা না থাকুক ওই বিষয় নয়। সেই যে রাগ করে বাড়ি ছেড়েছে, এরপর গতকাল ফিরল। সব রাগ, অভিমান এবং নিজের করা ভুল জন্য অনুতপ্ত হয়। রাগ করে বাড়ি ছাড়ার পর যখন মাথা ঠান্ডা হলো, তখন বুঝলো যে মেয়েটাকে বিয়ে করেছে সে, মেয়েটা তো কোনো দোষ ছিল না ওর। আর ওর ওর পরিবারের জাতকালের পিষ্ট হয়ে অকারণেই। তবুও কেন জানি রাগ কমিয়ে নিজের খোলাস থেকে বের হয়ে খোঁজ নিতে পারেনি বিবাহিত স্ত্রীর। ভাগ্যিস মেজর সাহেব ওকে বিয়ে নিয়ে ভাবতে বলেছিল, না হলে হয়তো 1 বছরে বাড়ি ফিরত না। অমন চুনাপুটি মুখ দর্শন করা হতো না। রুটি ভাজা হয়ে গেছে নৌমির, এখন শুধু পরোটা বানানো বাকি। আজকে বোধহয় গরমটা একটু বেশি পড়েছে। বাইরে রোদ না উঠলেও গরম লাগছে প্রচুর। সকালে ওঠার সময় হয়ে গেছে, তাই ভাবলো চা চুলোয় দেওয়া যাক। আম্মু চায়ের পানি বসায়, সবাই একটু পরেই আসবে। ড্রয়িং রুমে তুলির চুলায় মাংস নাড়তে নাড়তে ক্লান্তি কণ্ঠে বলে, হ্যাঁ বসা। সবার জন্য চায়ের পানি দিল, তুর্যর জন্য কফি বানাতো মা। ছেলেটা চা একটু খেতে পারে না। নৌমির মুখে কিছু না বললেও মনে মনে ভেঙচি কাটে তুর্যকে। এ আসলেই লাট সাহেব নবাবজাদা চা খায় না। আজকে বাড়িতে অনেক মেহমান আসবে জানি। কেন? ও বুঝছি। নৌমি শুরুতেই বুঝতে পারে না মেহমান আসার কারণ, পরে বুঝে আসে। তুর্যর জন্য আজকে বাড়িতে মানুষের মেলা আসবে। আদরের দুলাল বলে কথা পাবে তো সবাই। লাইফে
চলে আসে। ওর ভাবনার মাঝে কলিং বেল বেজে ওঠে। এত সকালে আবার কে এলো? নৌমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলতে অবাক, চোখ মুখ বিস্ময়ক রেখে অফুরন্ত স্বরে বলে, বাবা। আসিফুল রহমান চমৎকার হাসলো। ভিতরে প্রবেশ করে নৌমির মাথায় হাত রেখে বলে, সারপ্রাইজ আম্মা। কিরে নৌমি, কে এলো? তো ওমা তুমি! কিছু না বলে এভাবে হুট করে? তুলি রান্নাঘরে বসে নৌমিকে জিজ্ঞেস করতে করতে বের হয় কে এলো। তবে বাহিরে এসে আসিফুল রহমানকে দেখে চোখ মুখে বিস্ময় ফুটে ওঠে। কয়েকদিন ধরে আসিফুল রহমানকে ফোনে পাওয়া যায়নি, তবে এসব স্বাভাবিকভাবেই নিয়েছে। বাড়ির সবাই প্রফেশনাল কাজে। এমন ঘটনায় বহুবার ঘটেছে, তবে কাউকে কিছু না বলে বাড়িতে ফেরাটা নতুন। গিন্নির মুখে বিস্ময়তা রেখে হাসে আসিফুর রহমান। হুটহাট এভাবে বাড়ির লোকের চমকে দেওয়ার মজাটা আজকে বুঝতে পারল। ঠিক করে নিল মাঝে মধ্যেই এরপর থেকে এমনটাই করবে। হেসে হেসে বলে, বহুদিন দেখা হয়নি তোমাদের। ওইদিকে কাজ শেষ হয়েছে, তাই ভাবলাম ঘুরে আসি কিছুদিন পরিবারের কাছ থেকে। আর আর একটা কাজের জন্য ফেরা, বিশেষ করে নৌমি তুলি দুজনেই প্রশ্নবোধক দৃষ্টিতে চায় আসিফুল রহমানের দিকে। বিশেষ কাজ কি তা তুলি কৌতূহল দামাতে না পেরে প্রশ্নটি করতে ফেলে। কি এমন জরুরি কাজ? আসিফুল রহমান নৌমির দিকে চেয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলে, নৌমির আম্মা আর আমার গুণধর পুত্রের নামে মাত্র বিয়েটা শেষ করতে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। গল্প প্রিয় নীলপদ্ম পর্ব 4 থেকে 5 চলবে।